আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বরং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটা নিয়ে আলোচনা, এবং আমার কাছে মনে হয় এভাবে লম্বা সময় ধরে যেহেতু আলোচনা চলবে, ফেস টু ফেস ইন্টারাকশনটা খারাপ কোনো অপশান নয়। একে তো এটা সময় বাঁচাবে, দ্বিতীয়ত আমার কাছে এটাও মনে হয় যে বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, যথেষ্ট নলেজ হয়েছে একজন আলোচকের কথা শুনতে শুনতে নিজে কল্পনা করতে পারা যে আসলে তিনি কী বোঝাতে যাচ্ছেন। তাই একেবারে ধরে ধরে ছবি বা ক্লিপ আকারে বুঝিয়ে দেওয়ার থেকে উপরের স্টেজে আমরা একটা জাতি হিসেবে ফুটবলে অন্তত আসছি, আমি এটা বিশ্বাসটা রাখতে চাই। আমি আলোচনাটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে, যে আর্জেন্টিনার এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটুকু, এবং যখনই সম্ভাবনা বা ইংরেজিতে যেটা প্রেডিকশন হিসেবে আসে, সেখানে আমার কিছুটা হলেও একটা আপত্তি আছে। প্রেডিকশন শুনতে অনেক ভালো লাগে, তবে একজন কম্পিউটার সায়েন্স বা ম্যাথ ওরিয়েন্টেড ফিল্ডের ছাত্র হিসেবে আমি যে জিনিসটা অনেককে বোঝাতে ব্যর্থ হই, যে কোনো একটা ম্যাচের আগে একটা দলের জয়ী হওয়ার ঘোষণা, বিশেষ করে এটা যদি নকআউট ম্যাচ হয়, জয়ী হওয়ার সম্ভাবনা এমনিতেই 50% থাকে, হয় আর্জেন্টিনা জিতবে অথবা হারবে। আপনি যদি স্কোর লাইনটা প্রেডিক্ট করতে পারেন তাহলে আরেকটু বেটার। তবে যে জিনিসটা একেবারেই প্রেডিক্ট করা যায় না সেটা হচ্ছে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে, ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনা যে অবিশ্বাস্য একটা ম্যাচ কাটিয়েছে। কেউ যদি আগে থেকে এসে বলতে পারেন যে এভাবেই আর্জেন্টিনা ম্যাচটা শেষ করবে, 2 গোলে পিছিয়ে থেকে শেষের দিকে এসে 3 গোল দেওয়ার মতো সিচুয়েশন হবে বা কাছাকাছিও যেতে পারেন, সেটা হয়তো একটা পারফেক্ট প্রেডিকশন হতে পারে। না হলে স্কোরশিট গেস করতে পারাটাও আমার কাছে মনে হয় না যে অনেক বড় রকমের হাইলাইটিং পয়েন্ট হতে পারে। তারপরও আমি এমন টাইপের একটা আলোচনা দিয়ে কথাটা শুরু করছি। যদি আমাকে জিজ্ঞেস করেন যে বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটা কী, আমি কিছুটা হলেও ব্যাকরণিক ভাষায় বলবো যে এ মোমেন্টে এসে আমার কাছে মনে হচ্ছে আপনি ফুটবলটাকে কিভাবে ডিফাইন করেন। ফুটবল যদি অনেক বেশি করে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচের ব্যাপার হয়, অনেক বেশি ট্যাকটিক্যাল একটা বিষয় হয়, রীতিমতো যুক্তি এবং একটা যৌক্তিক জিনিসের ইমপ্লিমেন্টেশন হয়, যেটা বিজ্ঞানে হয়, তাহলে উত্তরটা হতে পারে একরকম। ফুটবল যদি এখনও একটা শিল্প হয়, একটা আবেগের জায়গা হয়, এবং ফুটবলে যদি সে শৈল্পিক সত্তা, সে আবেগটাই অনেক বেশি দরকারি হয়, তাহলে উত্তরটা অন্যরকম হতে পারে। প্রথম প্রসঙ্গে চলে যাই, ফুটবলটা যদি অনেক বেশি করে সায়েন্টিফিক একটা ব্যাপার হয়, বিজ্ঞানসম্মত ট্যাকটিক্যাল একটা জিনিস হয়, লজিকের একটা জিনিস হয়, এবং লজিকটাই ডমিনেট করে, সেক্ষেত্রে এই মুহূর্তে পরিষ্কার ফেভারিট স্পেন এবং ফ্রান্সের মধ্যকার ওই ম্যাচটাতে যে দলটা সে ম্যাচটা বের করে আনতে পারবে। ইংল্যান্ডের কথাও বলা যায় যদি তারা তাদের সেই বটল জবের অভ্যাসটা থেকে বের হয়ে আসতে পারে। যদি আপনি এই বিজ্ঞানসম্মত ব্যাপারগুলো ওই অ্যাঙ্গেল থেকে দেখেন, এটাই আমি বলবো। আর আপনি যদি বলেন যে না, ফুটবলটা এখনও একটা শৈল্পিক জায়গায় আছে এবং ফুটবলে যে কোনো সময় ম্যাজিক্যাল যে কিছু হতে পারে, কারণ দুনিয়ার সকল লজিক, সকল ট্যাকটিক্স, সকল রকমের আলাপ আলোচনা বিশ্লেষণ সকল কিছুকে 5 মিনিটের ব্যবধানে নস্যাৎ করে দেওয়ার মতো সবচেয়ে বড় জাদুঘর লিওনেল মেসি আছেন, এবং সে শিল্প সত্তাটাই দিন শেষে ফুটবলকে এখনও ডিফাইন করে। দিন শেষে ফুটবল এমন একটা গেম যেখানে আপনার হার না মানা মানসিকতা, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়া এবং অতি আবেগে নিজেকেই উপরে নিয়ে আসা, এই জিনিসটাই ডমিনেট করে। তাহলে অবশ্যই আর্জেন্টিনার এখনও চান্সেস আছে, আর্জেন্টিনার শেষ মুহূর্ত পর্যন্ত চান্সেস থাকবে। আমার কাছে অতি তাত্ত্বিক কথা বলে ফেললেও নিজের বিশ্বাস থেকে বলছি, ফুটবল আসলে কতটা লজিক ওরিয়েন্টেড একটা গেম, ট্যাকটিক্যাল একটা গেম, এবং কতটা পার্সোনাল ইন্সপিরেশন বা এনকারেজমেন্ট থেকে পাওয়া আবেগটাকে কাজে লাগানোর শৈল্পিক একটা জিনিস, সেটার উত্তর এবারের বিশ্বকাপে আমরা পেয়ে যাব বলে মনে হয়। সুইজারল্যান্ডের মধ্যকার এই ম্যাচটাতে ফিরে আসে, আপনি যদি সুইজারল্যান্ডের এখন পর্যন্ত যাত্রাটা দেখেন, এটা এমন একটা ম্যাচ যেখানে আর্জেন্টিনাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। ডিফেন্স লাইনে গোলকিপার কোবেল থেকে শুরু করে ম্যানুয়েল আকানজি হন, কিংবা ডেনিস জাকারিয়া হন, কিংবা এলভেদি হন, যে হন না কেন, স্ক্রিনের সামনে দেখে বলছি, এই প্লেয়াররা যথেষ্ট পরিমাণ ফিজিক্যাল অ্যাবিলিটি সম্পন্ন। মিডফিল্ডে জাকা সম্ভবত একমাত্র প্লেয়ার আছেন যিনি ওই ডিপ লাইন প্লেমেকিংটা করতে পারেন,
এর পাশাপাশি ফ্রোলার যারা রয়েছেন এ ম্যাচে ভার্গাস, রেইডার, অ্যান্দোয়ে যারা খেলতে পারেন, ফাইনাল থার্ডে এম্বেলো হিসেবে যিনি মাঠে নামতে পারেন, যদি ইনজুরি মুক্ত থাকেন তাহলে মানজাম্বি এখানে খেলতে পারেন। এ প্লেয়াররাও তাদের ফিজিক্যালিটি দেখাবেন, অর্থাৎ আর্জেন্টিনাকে এমন একটা ডিফেন্স যারা মিড ব্লক, লো ব্লকও করতে পারে এবং যারা ওয়েল অর্গানাইজড এবং যারা ফিজিক্যালিটি দেখাতে পারে, অর্থাৎ লম্বা সময় ধরে ম্যাচটা টানতে পারে, যারা শারীরিক সেই ক্ষমতা দেখাতে পারে যেটার একটা পরিচয় হতে পারে এরিয়ালে বল আসা, বাতাসে বল আসলে হেডেড ক্লিয়ারেন্স করা কিংবা সেট পিস থেকে গোল করা, এমন টাইপের অ্যাবিলিটি দেখাতে পারে, এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটা খেলতে হতে পারে। একটা ওয়েল অর্গানাইজ স্ট্রাকচারের বিরুদ্ধে আর্জেন্টিনা মাঠে নামবে। এ দলটা ডিফেন্সিভলি অনেক বেশি প্যানিক করে, এই জিনিসটা আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয় যে 4-2-3-1 হোক কিংবা যে কোনো শেপে এই স্টার্টিং লাইন আপটা চলে যাক, এরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের স্ট্রাকচারটা ঠিক রাখবে এবং আর্জেন্টিনার বর্তমান সেট আপটার প্রসঙ্গে একটু পরে আসছি, সেট আপটার বিরুদ্ধে যতটা সম্ভব নিজেদের শেপটা ঠিক রেখে ডিফেন্সিভ একটা ওই যে শেষ মুহূর্তে টানার মানসিকতা নিয়ে এ দলটা খেলবে। একই সঙ্গে বল যখন তারা রিগেইন করবে তখন তারা তাদের সেই স্পিড, অ্যাজিলিটি এবং অফকোর্স ফিজিক্যালিটি দিয়ে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে টায়ার্ড করার চেষ্টা করবে। পরবর্তীতে ফাঁকফোকর দিয়ে গোল করার একটা সুযোগ তো সবসময় থাকে। অর্থাৎ একেবারে সংক্ষেপে 1-2 বাক্যে বললে একটা ওয়েল স্ট্রাকচার্ড, ডিফেন্সিভলি অর্গানাইজড, দরকার হলে লো ব্লকে বা মিড ব্লকে যেতে পারে, লো ব্লকটার কথা একটু বেশি করে বলবো, এমন একটা দলের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে এবং ওয়ান্স অ্যাগেন ধৈর্যের আরও বড় একটা পরীক্ষা হতে পারে। এরপর আমি আর্জেন্টিনার সেট আপে চলে আসি, কারণ আমি এখানে প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে বলছি আর্জেন্টিনার জন্য যদি কোনো একটা কিছু বিপদের কারণ হয় সেটা তারা নিজেরাই হবে। এখনও পর্যন্ত বিশ্বকাপে তারা নিজেরাই হচ্ছে, কারণ এখন পর্যন্ত আর্জেন্টিনা এমন কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলেনি যেখানে আগে থেকে প্রতিপক্ষকে সমীহ করে ওই প্রতিপক্ষের নির্দিষ্ট কয়েকজন প্লেয়ারকে মার্ক করার মতো একটা প্ল্যান আর্জেন্টিনার করতে হবে। এখন পর্যন্ত আর্জেন্টিনার স্ট্রাগলটা তাদের নিজেদের সাথেই। খুব বড় রকমের একটা পরিবর্তন একাদশে আসছে না, যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছে সে মুহূর্ত পর্যন্ত এটাই বড় খবর। এখানেই অনেক বেশি করে অবাক হবেন না, যদিও স্কালোনি অনেক বেশি রিজিড হয়ে গিয়েছেন, তার আগের ধারণা থেকে, আগের রিস্ক ফ্রি মেন্টালিটি থেকে অনেকটুকু সরে এসেছেন বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে, যেটা আমি খুব একটা বেশি পজিটিভলি এখনও নিচ্ছি না। যদিও স্কালোনি যে কোনো মুহূর্তে এসে যে কাউকে সারপ্রাইজ করতে পারেন, এই যে কোয়ার্টার ফাইনাল বা পরবর্তী রাউন্ডগুলোতে যদি আর্জেন্টিনা যায়, স্টার্টিং লাইন আপ নিয়ে অনেক বেশি করে সন্দেহ রাখা হবে, যেটা ভালো একদিক থেকে। এটাই এখনও বিশ্বাস করছি যে স্কালোনির মধ্যে এখনও সারপ্রাইজিং এলিমেন্ট আনার একটা অ্যাবিলিটি আছে, যদিও গতবারের তুলনায় এবার স্কালোনিকে কিছুটা হলো সংকোচে আছেন, কিছুটা হলো দ্বিধায় আছেন, কিছুটা হলো রিস্ক ফ্রি থাকার চেষ্টা করছেন, এমনটাই মনে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরও একবার বলি যে উইংয়ে সকল প্লেয়ারকে নামিয়ে দিয়ে প্রচুর স্পিডের সাথে আর্জেন্টিনার খেলতে হবে, এমন টাইপের একটা যুক্তির দিকে সকলে যাওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে জনপ্রিয় যুক্তি এটা, এবং এর আগের ম্যাচে লিওনেল মেসি উইংয়ে এসে যেভাবে আসলে ম্যাচটা ডিক্টেট করেছেন, তারপরে এই দাবির জনপ্রিয়তা আরও অনেকটুকু বেড়ে যায়। তবে যেটার কথা কেউই ভাবেন না, আরও একবার বলি যে আর্জেন্টিনার কাছে আনহেল ডি মারিয়া যাওয়ার পরে 1 ভার্সেস 1 সিচুয়েশনে অনেক বেশি কিছু করতে পারার মতো উইঙ্গার নেই। জুলিয়ানো সিমিওনি কিংবা নিকো গঞ্জালেসের মতো প্লেয়ারের সে অ্যাবিলিটি আমি দেখি না। আলোচনাটা এখন না করে আরও আগে থেকে করা উচিত ছিল, কেন স্কালোনি একটা প্রপার 1 ভার্সেস 1 সিচুয়েশন জেতার মতো উইঙ্গারের দিকে যাননি। এখন তার মানে এটা নয় যে আর্জেন্টিনা সেন্ট্রাল একেবারে ন্যারো একটা জায়গার মধ্যে আটকে এই ম্যাচটা আরও একবার শেষ করে আসবে। গত ম্যাচ আর্জেন্টিনা ন্যারো জায়গার মধ্যে আটকে যায়নি। গত ম্যাচে একটা ফুটবল নেশন হিসেবে আমাদের সবচেয়ে বড় যদি কোনো একটা কিছু বোঝার ব্যর্থতা থাকে, সেটা হচ্ছে নিকোলাস তাগলিয়াফিকো রোলটা না বোঝা। তাগলিয়াফিকো কিন্তু উইটটা প্রোভাইড করেছেন, তাগলিয়াফিকো হাই অন দ্য পিচ ছিলেন, ডিবক্সে টার্গেট করেছেন, একটা পেনাল্টি আদায় করেছেন এবং তিনি লেফট সাইডে অনেকটা উইংয়ের ওই স্পেসটুকুতে এসে লেট রানের মাধ্যমে অন্তত বা সাইডে সেই উইটটা দিয়েছেন, যেটা একটা উইঙ্গার প্রোভাইড করেন। আমরা এ ব্যাপারটা মিস করে গিয়েছি, সেই জিনিসটা আসলে আমাদেরকে স্বীকার করতে হবে। অর্থাৎ এখানে কোচ
উইঙ্গার খেলাচ্ছেন না তার মানে সবসময় এটা নয় যে এখানে উইথে কোনো না কোনো প্লেয়ার দরকার, ন্যারো স্পেসের মধ্যে না থেকে পুরো মাঠটাকে স্ট্রেস করা দরকার, এটা তিনি একেবারেই বুঝতে পারছেন না। ব্যাপারটা এমন না। এখন নেগেটিভ কয়েকটা ব্যাপার স্যাপারও চলে আসে। আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে কিছুটা হলো উইথ পেয়েছে লেফট সাইডে, রাইট সাইডে না পাওয়ার পরে লিওনেল মেসি 10-15 মিনিটে এসে সেই উইথটা প্রোভাইড করেছেন। এখন কথা হচ্ছে লেফট সাইডে নিকোলাস তাগলিয়াফিকো সেই জিনিসটা দিলেন, এই জিনিসটা মানলাম, এবং এই জিনিসটা স্কালোনি ফুলব্যাকদের উপরে নির্ভর করছেন এটা বুঝলাম। আনহেল ডি মারিয়া যাওয়ার পরে দুই সাইডে উইং প্লের দিক থেকে তিনি ফুলব্যাকদের উপর নির্ভর করেন। তবে যে জিনিসটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য হয়নি সেটা হচ্ছে তাগলিয়াফিকো যে কাজটা করতে পেরেছেন, নাহুয়েল মলিনা কি রাইট ব্যাক পজিশনে সে কাজটা করতে আদৌ পেরেছেন? তিনি যদি না পারেন তাহলে রাইট সাইডের সেই উইথটা কি লিওনেল মেসির মাধ্যমে প্রোভাইড করতে হবে? এখন কথা হচ্ছে রাইট সাইডের সে উইথটা আসলে লাগবে কি না। যদি রাইট সাইডে উইথ বা স্ট্রেচ আউট করা দরকার না হয় তাতে সমস্যাটা কি? আমার কাছে সমস্যাটা আরেকটু বেশি করে গভীরে যাওয়ার মতো। আমার কাছে আর্জেন্টিনা ছোট জায়গার মধ্যে, ৮-৭ জায়গার মধ্যে, ন্যারো সেন্ট্রাল জায়গার মধ্যে খেলে, এটাতে আমি এখনও কোনো সমস্যা দেখি না। গতানুগতিক সিস্টেমে আর্জেন্টিনা এমন ন্যারো স্পেসের মধ্যেই খেলেছে। আর্জেন্টিনাতে আমি কয়েকটা প্রোফাইল বলি, ইনক্লুডিং লিওনেল মেসি, বা লিওনেল মেসিকে বাইরে রাখি কারণ এখনও 10-15 মিনিট উইঙ্গার হিসেবে তিনি কী করতে পারেন সর্বশেষ ম্যাচে দেখিয়েছেন। হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেস, রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এই প্লেয়াররা হচ্ছেন সেন্ট্রাল মেন্টালিটির প্লেয়ার। অলওয়েজ সেন্ট্রালে ওভারলোড করবেন, সেন্ট্রালে সকলে চলে এসে তাদের গায়ের সাথে লেগে থাকা ডিফেন্ডারদেরকেও ছিটকে ফেলতে পারবেন। একটা লম্বা সময় ধরে দেখেছি এটা কখনোই ম্যাটার করে না যে তাদেরকে চেস করে একাধিক প্রতিপক্ষ প্লেয়ার প্রেস করার চেষ্টা করছেন, প্রেস কাজ করে না। আর্জেন্টিনার মিডফিল্ডারদের একটা লম্বা সময় ধরে তাদেরকে প্রেস করে প্রতিপক্ষ প্লেয়াররা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন। একজন এনজো ম্যাককে চেস করতে করতে উল্টো প্রতিপক্ষ ডিফেন্ডার মিডফিল্ডাররা টায়ার্ড হয়ে যেতেন, এবং কখনোই ন্যারো স্পেসের মধ্যে ৮-৭ জায়গার মধ্যে উইং ব্যবহার না করাটা আর্জেন্টিনার জন্য সমস্যা হয়নি। আমি আগের ভিডিওতে বলেছি এর পেছনে একটা বিশাল কারণ ছিল, আর্জেন্টিনা খুব ভালো কাউন্টার প্রেস করতে পারত। এই ন্যারো জায়গাতে বলটা হারালে পরবর্তী 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা খুবই হাই প্রেস করে কাউন্টার প্রেস করে বলটা রিগেন করতে পারত। আর্জেন্টিনার বর্তমান মিডফিল্ড সেট আপ সেটা করতে পারছে না। এর পেছনে একটা বড় কারণ টায়ার্ড লেগস। 2022 বিশ্বকাপে তাদের গড় বয়স যত ছিল, 26 বিশ্বকাপে এসে তাদের ইন্টেন্সিটি ড্রপ করেছে, ফিজিক্যাল অ্যাজিলিটি ড্রপ করেছে, প্রেস করার অ্যাবিলিটি ড্রপ করেছে। তাই ওই ৮-৭ জায়গার মধ্যে খেলার আমার কাছে সবচেয়ে বড় সমস্যা এখন পর্যন্ত এটা যে বল লুজ করলে পরবর্তী 5-10 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা কাউন্টার প্রেস করে রিগেন করতে না পারা। কারণ 10 সেকেন্ড বা তারও কম, 5 সেকেন্ড 6 সেকেন্ড যদি সেই প্রেসটাকে প্রতিপক্ষ কাভার করে ফেলতে পারে তখন প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকে ওঠার যথেষ্ট সম্ভাবনা থাকে, এবং এই বিশ্বকাপে এসে আর্জেন্টিনা যথেষ্ট পরিমাণ কাউন্টার অ্যাটাক কিন্তু ফেস করছে। গেল বিশ্বকাপে এমন হয়েছে পুরো ম্যাচ আর্জেন্টিনা কন্ট্রোল করেছে, প্রতিপক্ষ আক্রমণেই উঠতে পারছে না, এমন সিচুয়েশন থেকে হুট করে 10 থেকে 15 মিনিট আর্জেন্টিনা ডিফেন্স ক্লিক করেনি, কোনো একজন প্লেয়ারকে স্কালোনি সাবস্টিটিউট করে নিয়েছেন, তারপরে আর্জেন্টিনা অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে গিয়ে সেটব্যাক করতে গিয়ে উল্টো গোল কনসিড করার মতো সিচুয়েশন হয়েছে। তবে এবার কিন্তু সিচুয়েশান ভিন্ন, এবার আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ দল অ্যাটাক করতে পারছে, কাউন্টার অ্যাটাকে যেতে পারছে। ওই যে বললাম মিডফিল্ড টু ডিফেন্স লাইনে সেই প্রেস করার অ্যাবিলিটিটা কমে যাওয়ার কারণে। এখন সমস্যা যদি এটা হয় যে আগে থেকে প্রেস করা যাচ্ছে না, সমাধানটাও কিন্তু এটাই হবে যে আপনি খুব একটা বেশি উইংয়ে যাবেন না, কারণ উইংয়ে 1 ভার্সেস 1 সিচুয়েশনে বলটা লুজ করলে আপনি যখন অনেক স্ক্যাটার্ড হয়ে যাবেন এবং উইঙ্গাররা যখন অ্যাটাকিং ফ্রিডম পাবেন তখন তারা ডিফেন্সিভলি এত বেশি কাভার আপ করতে পারবেন না। আমরা জুলিয়ানো সিমিওনি কিংবা এখানে নিকো গনজালেসের মতো প্লেয়ারদেরকে যখনই উইঙ্গার বলি, আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে প্রোফাইলটা আসলে উইং ব্যাকের। দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ডিফারেন্স বিটুইন এ উইঙ্গার অ্যান্ড এ উইং ব্যাক। একজন উইং ব্যাকের ডিফেন্সিভ দায়িত্ব থাকে, পেছনে ফিরে আসারও দায়িত্ব থাকে। ফুল ব্যাকদের যে অবস্থা, সেখানে যে উইঙ্গারই খেলুন না কেন সেই উইঙ্গারকে পেছনে নামতে হবে। আপনি যদি
উইং বেসড অ্যাটাকিং সিস্টেমের দিকে যান সেখানে, এবং বলে দেন যে তুমি ফুল ফ্লেজেড অ্যাটাকিং একটা ফুটবল খেলবে। প্রথমত ঘুরে ফিরে একই কথা, ডিমারিয়ার মতো সে অ্যাটাকিং প্রোফাইল তার নেই। দ্বিতীয় কথা, অ্যাটাকিং খেলতে গিয়ে সে যদি ব্যাকট্র্যাক না করে পেছনে ফিরে না আসে, নাহুয়েল মলিনা সেখানে রীতিমতো, বা মন্তিয়াল, এ ম্যাচে আবার মন্তিয়ালের কথাও শোনা যাচ্ছে, রীতিমতো হাঁসফাঁস করবেন। তাই নিজেদের ট্যাকটিক্সের কিছু জায়গাতে আর্জেন্টিনা নিজেরাই কিন্তু আটকা পড়ে আছে। এমন জায়গাতে এসে ভেরি ভেরি সরি টু সে, আমি যদি স্কালোনির জায়গায় কখনো থাকতাম, যদিও সে যোগ্যতা নেই, যদি কখনো থাকতাম, আমি আর্জেন্টিনার সবচেয়ে বেশি স্ট্রং জোন নিয়েই খেলার চেষ্টা করতাম, আর্জেন্টিন প্লেয়ারদের উপর ডিপেন্ড করতাম, এবং দিন শেষে ওই মিডফিল্ডটাকে কন্ট্রোল করা যায় কিনা, লিয়ান্দ্রো পারাদেসকে মিডফিল্ড এস্টাবলিশ করা গিয়েছে, তার মানে ম্যাক অ্যালিস্টার আরেকটু ফ্রি রোলে খেলতে পারবেন। ম্যাক অ্যালিস্টার একটু ফ্রি রোলে খেলতে পারা মানে হচ্ছে রাইট হাফ স্পেসে ম্যাক, লেফট হাফ স্পেসে এনজো ফার্নান্দেস, অথবা রাইটে এনজো, লেফটে ম্যাক, এমন টাইপের একটা হাফ স্পেস বেসড মিডফিল্ডারদের নিয়ে তাদের উপর ডিপেন্ড করা, এটাই আমার মূল মন্ত্র হতো, এবং এটাই স্কালোনির এখন পর্যন্ত মূল মন্ত্রের জায়গা হবে। আমি জানি এই কথাগুলো যখন খাটবে না, তখন মানুষজন স্কালোনিকেও নানা কথা বলা শুরু করবে। সে দায়টা নিতে আমি প্রস্তুত আছি। আমি স্কালোনিকে এত কিছুর পরেও যদি কোনো একটা দোষারোপ দিতে হয়, সে দোষের কিছুটা ভাগিদার নিজেও হতে রাজি আছি। এবার আমি পসিবল কয়েকটা সলিউশনের দিকে যাই। যে জিনিসটা স্কালোনিকে সাপোর্ট করি সেটা বললাম, যে জিনিসটা সাপোর্ট করি না সে জিনিসটাও কিন্তু বলা দরকার। আমার কাছে স্টিল এই জিনিসটা মনে হয় যে প্রপার উইঙ্গারের দরকার নেই। আর্জেন্টিনার শুধুমাত্র এমন প্লেয়ার দরকার যিনি কিনা ওয়াইড স্পেসে বসে থাকতে পারেন, তার বল টাচ করার খুব একটা বেশি দরকার নেই, তার শুধুমাত্র সেখানে থাকা দরকার। নিকো গঞ্জালেস এবং জুলিয়ানো সিমিওনি এমন প্রোফাইলের ফুটবলার। আমার কথাটা কি এখানে ক্লিয়ার হয়েছে কি না, না হলে আমি আরও একবার এখানে বলছি। আমি বিলিভ করি যে উইং বেস সিস্টেম আর্জেন্টিনার নেই এবং আর্জেন্টিনার উইঙ্গারের দরকার নেই। তার মানে এটা নয় যে আর্জেন্টিনা জুলিয়ানো সিমিওনি কিংবা নিকো গঞ্জালেসের মতো প্লেয়ারদেরকে কাজে লাগাবে না। আমার কাছে মনে হয় রাইট সাইডে এমন একজন প্লেয়ার দরকার, তিনি খুবই ওয়াইডে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন, এবং যখন ডিফেন্সের দরকার হবে তিনি রাইট ব্যাকের ওই জায়গাটাতে এসে রাইট ব্যাককে সাপোর্ট করার চেষ্টা করবেন। বল পায়ে তার খুব একটা বেশি কিছু করার দরকার নেই, তার কাজটা হবে অফ দ্য বল মুভমেন্ট, অর্থাৎ তিনি ওখানে লাগাতারভাবে রান মেক করবেন, তার কাছে বল যাওয়ারও দরকার নেই। তাকে ট্র্যাক করার জন্য প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা একটু বেশি করে তাদের বামে অর্থাৎ আর্জেন্টিনার ডানে সরে যাবে, মাঝখানের প্লেয়াররা পকেট অফ স্পেস পাবেন, মাঝখানে হাঁসফাঁস সিচুয়েশান থেকে সেন্ট্রালি অ্যাক্টিভ প্লেয়াররা বের হয়ে আসতে পারবেন। আমি অফ দ্য বল মুভমেন্টের জন্য উইং বেসড 1 vs 1 সিচুয়েশনে ড্রিবলিং করে ভেতরে ঢোকার এমন টাইপের কল্পনা না করে শুধুমাত্র পজিশনাল সেন্স এবং শুধুমাত্র অফ দ্য বল মুভমেন্টে বারবার করে ফ্রন্টে যাওয়া, ট্র্যাকব্যাক করা, এই অ্যাবিলিটির জন্য জুলিয়ানো সিমিওনির মতো একটা প্রোফাইলকে দেখতে চাচ্ছিলাম। বিশেষ করে লেফট ব্যাক পজিশনে ট্যাগলেফিকো যদি সেটা করতে পারেন, তাহলে রাইট ব্যাক পজিশনে সেটা জুলিয়ানো সিমিওনির মতো একটা প্রোফাইল কিংবা নিকো গঞ্জালেসের মতো একটা প্রোফাইল হতে পারে, যিনি কিনা তার ক্লাবের রাইট উইঙ্গার উইংব্যাক হিসেবে অনেক খেলেছেন। এমন একটা প্রোফাইল আসলে চাচ্ছিলাম। এই জায়গা থেকে এসে হয়তোবা স্কালোনির সাথে কিছুটা হলেও দ্বিমত প্রকাশ করব। আরও একটা ফেভারিট তত্ত্ব এখানে আছে যে নিকো পাসকে রাইট উইংয়ে সরিয়ে লিওনেল মেসিকে সেন্ট্রাল জায়গায় খেলানো। ওয়ান্স অ্যাগেন এমন টাইপের একটা সিদ্ধান্ত আমার কাছে মনে হয় ভবিষ্যতে নিকোর ক্যারিয়ারটাও, নিকো পাসের কথা বলছি, পাসের ক্যারিয়ারটাও একটা বড় রকমের ডাউটে ফেলবে, সিম্পলি বিকজ নিকো পাস ওই প্রোফাইলের প্লেয়ার নন। যারা কোমোতে তার খেলা দেখেছেন তারা জানেন নিকো পাস ইজ এ প্রপার নাম্বার 10। একজন নাম্বার 10কে একজন উইঙ্গার হতে বলা বিশ্বকাপের মতো এত বিশাল একটা ম্যাচে, এটা আমার কাছে খুব একটা বেশি ভালো স্ট্র্যাটেজি মনে হয় না। এটা হুট করে কাজে লাগতে পারে, একটা দুটো ম্যাচে কাজে লেগে তিনি চ্যাম্পিয়ন ফুটবলার হতে পারেন, বাট যদি কাজে না লাগে তাহলে তার ক্যারিয়ারটাই একটা বড় রকমের সংখ্যায় পড়ে যাবে, এবং স্কালোনির মতো কোচ হয়তোবা সেই দিকে যাবেন না। কারণ ফুটবল ট্যাকটিক্সে, রুল বুকসে যেটা অলিখিত কিছু নিয়ম থাকে, কিছু বিলিফ থাকে, সেটার বাইরে কোচেরা খুব কম যাওয়ার চেষ্টা করেন। কারণ অনেক বেশি ফ্ল্যামবয়েন্সের চেয়ে, অনেক বেশি করে বিধ্বংসী চিন্তাভাবনার চেয়ে মাথা ঠান্ডার চিন্তাভাবনা
ঠান্ডা মাথায় যেটা এর আগে 10 বার কাজ করেছে সেই জিনিসটার দিকে যাওয়ার টেন্ডেন্সি তাদের বেশি থাকে। আপনি হলে হয়তোবা সে জিনিসটা করার চেষ্টা করতাম, কারণ আমি ইউটিউবে যে সকল কথা বলি, আপনারা যে সকল কথা বলেন, সেটার পেছনে কোনো রকমের দায়িত্ব থাকে না। কোনো রকমের ভুল করলে, কাজ না করলে কেউ এসে আমাদেরকে এখানে দোষারোপ করবে না, আমাদের চাকরিটাও যাবে না। স্কালোনি কিংবা তার থিঙ্ক ট্যাঙ্কের যেতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভ্যালেন্টিন বার্কোর মতো একজন প্লেয়ার, লো সেলসোর মতো একজন প্লেয়ার, বলছি না যে ফার্স্ট 11-এ সুযোগ পেতে পারেন, তবে যদি ফার্স্ট হাফ কাজ না করে এবং সেকেন্ড হাফে আর্জেন্টিনা যদি দরকার হয়, তাহলে তাদের কেন খেলানো হবে না, সেটাও একটা কনসার্নের জায়গা। আমার কাছে মনে হয় স্কালোনি যেহেতু দলে নিয়েছেন, সে বিশ্বাস থেকে নিয়েছেন যে তারা এমন মোমেন্টে খেলতে পারেন। এজিকুয়েল প্যালাসিওসের মতো একজন প্লেয়ার, রড্রিগো ডিপল যখন টেম্পো ড্রপ করেন, তখন কেন স্টার্টিং লাইন আপ বা স্টার্টিং লাইন আপে না আসলেও পরবর্তীতে আসবেন না, সেটাও একটা বড় রকমের প্রশ্ন, একটা কনসার্নের জায়গা। কারণ আপনি তাদের উপর বিশ্বাস রাখেন বলেই তো তাদেরকে দলে নিয়েছিলেন, সে বিশ্বাসটা এখনও রাখা উচিত বলে আমার কাছে মনে হয়। এগুলোই হচ্ছে কয়েকটা পয়েন্ট যেখানে এসে স্কালোনি বা থিঙ্ক ট্যাঙ্কের সাথে কিছুটা হলেও দ্বিমত করার চেষ্টা করব। সব কথা শেষ কথা, আরও একটা ম্যাচ হয়তোবা ওই মিডফিল্ড ডমিনেশনের মাধ্যমে আর্জেন্টিনা জেতার চেষ্টা করবে। ওই সেন্ট্রাল প্লেয়ার, ওই বড় বড় নামগুলোর উপর ডিপেন্ড করার স্কালোনি চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টা যদি সফল না হয়, সর্বশেষ ম্যাচের মতো হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ একসাথে দুজন সেন্টার ফরওয়ার্ডকে নামিয়ে দেওয়া, ফ্লাকো লোপেজের মতো একজন টার্গেট ম্যান আছে তাকে নামিয়ে দেওয়া, শেষ 10 থেকে 15 মিনিটে হাই ইন্টেন্সিটি একটা ম্যাচ শেষ করে আসা, এমন টাইপের প্ল্যানও থাকা দরকার। এর পাশাপাশি এটাও দরকার যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি তার জায়গা থেকে গ্রেটেস্ট কোনো ডাউট নেই, তবে পেনাল্টি কনভার্ট করতে পারছেন না, সেটা নিয়েও বিকল্প কিছু চিন্তা করতে হবে। টাই ব্রেকার এমন সিচুয়েশনের জন্যই তৈরি থাকতে হবে। এমি মার্টিনেজ এখন পর্যন্ত ওপেন প্লেতে তার বেস্ট ফর্ম দেখাতে পারেননি, সেটা নিয়েও চিন্তায় থাকতে হবে। সেলফ ক্রিটিক্যাল এখানে হতে হবে, অর্থাৎ নিজের সমালোচনা নিজে করে নিজের দায়িত্বটা নিতে হবে। এখানে টাফ কয়েকটা কল অফকোর্স কোচ হিসেবে স্কালোনিকে নিতে হবে। এখন পর্যন্ত স্কালোনি সিস্টেম যে দলটাকে নিয়ে তিনি কাজ করেছেন, সেখানে আমি দোষের সবচেয়ে বড় জায়গা দেখি ওই যে বললাম, কেন অগাস্টিন গিয়েকে আগে থেকে রেডি করা হলো না, কেন বিশ্বকাপের আগে একটা উইঙ্গের প্রোফাইল, ডিমারিয়ার মতো একটা প্রোফাইল দরকার, যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, সেটা কেন করা হলো না, সেটা যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা আরেকটু বেটার রাখা যেতে কেন, সেটা সবচেয়ে বড় সমালোচনার জায়গা। তবে স্কালোনি যাই সিদ্ধান্ত নিয়েছেন, সমালোচনা তো স্কোয়াড বা আগের সিদ্ধান্তগুলো নিয়ে করছি, যেটা এখন নিয়ে ফেলেছেন, তারপরে যা করছেন, সেখানে আমি এখনও বিশাল রকমের স্কালোনির ব্লান্ডার খুঁজে পাচ্ছি না। কারণ কয়েকটা জায়গা থেকে ট্যাকটিক্যালি ওই ডিসিশনগুলোর কারণে আর্জেন্টিনা বা আর্জেন্টাইন কোচ থিঙ্ক ট্যাঙ্ক অনেকটা হাসফাস সিচুয়েশানে আছেন এবং এখান থেকে বের হতে পারছেন না। লিওনেল মেসি যা কিছু করেছেন এখন পর্যন্ত বিশ্বকাপে, এই দলটাকে যেভাবে টেনে চলেছেন, সেটা একটা বিশ্বকাপের ইতিহাসে অলরেডি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফরমেন্স অফ অল টাইম। বাট এটাকে ফাইনাল পর্যন্ত টেনে নিতে, এটাকে আরও একটা ঐতিহাসিক মধুর সমাপ্তি করতে হলে বাকিদেরও সময় এসেছে এটা বলতে পারা যে বিশ্বকাপে একটা ম্যাচ জেতানোর পারফরমেন্স আমরাও দিতে পারি, এবং সেটা আর্জেন্টিনার পক্ষে পসিবল। ওই প্রথমটা দিয়ে শেষ করি। ফুটবল যদি একটা শিল্প হয়, ফুটবল যদি একটা আবেগের জায়গা হয়, ফুটবল যদি অনেক বেশি ট্যাকটিক্যাল, অনেক বেশি বিজ্ঞানসম্মত লজিক্যাল আলোচনার বাইরে গিয়ে এটা হয় যে লাতিন আমেরিকা থেকে খুবই দরিদ্র সিচুয়েশান থেকে উঠে আসা এক একজন আর্জেন্টাইন প্লেয়ার, এক একজন ব্রাজিলিয়ান প্লেয়ার শুধুমাত্র নিজের মনের আনন্দের জন্য ফুটবল খেলে বড় হয়েছেন, তারা কখনো হারতে শেখেননি, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে শিখেছেন। ওই মোটিভটাই যদি এখনও ফুটবলের সবচেয়ে বড় ডমিনেটিং ফ্যাক্টর হয়, তাহলে অফকোর্স এই আর্জেন্টিনার এখনও বিশাল চান্স আছে এবং আমি সেটার উপরই বা সেটার দিকে তাকিয়ে আছি। ধন্যবাদ সবাইকে।